নমস্কার, দেখছেন থিঙ্ক হাই। আপনাদের খেয়াল আছে গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। ইনফ্যাক্ট গত 10 বছরে পাকিস্তানে এই ধরনের সুইসাইড বম্বিং হয়নি, এত বড় মাত্রার বিস্ফোরণ। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা 20-25, কখনো কখনো ওটা 30 পেরিয়েছে বটে, কিন্তু কখনোই তার থেকে বেশি মৃত্যু হয়েছে এরকম কিছু পাকিস্তান সরকার স্বীকার করেনি। তবে বিভিন্ন সূত্রে যে খবর আমাদের কাছে আছে তাতে ইসলামাবাদের ওই শিয়া মসজিদের এই বিস্ফোরণে অন্তত 70 জন মানুষ মারা গিয়েছেন এবং তার পাশে আরও অন্তত 100-র বেশি মানুষ এই বিস্ফোরণে আহত হয়েছেন। বিপুল বিস্ফোরণ যাকে বলে, গোটা পাকিস্তান কেঁপে গিয়েছে, পাকিস্তানের সরকার কেঁপে গিয়েছে। তবে পাকিস্তানের যে বর্তমান সরকার, যে সরকার স্বাভাবিকভাবেই সেনাবাহিনী পরিচালিত, সেনাবাহিনী নিয়ন্ত্রিত, সেখানে ভারত বিরোধী অবস্থান চিরকালীন এবং পাকিস্তানের একাধিক বিভিন্ন পদে থাকা মন্ত্রীরা বারবার দায়ী করেছেন ভারতকে যে এই বড় ঘটনার পেছনে ভারত রয়েছে। এর আগের সপ্তাহে বালুচিস্তানে, পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ, সেখানে পাকিস্তান সেনাবাহিনী একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল, বিরাট রেজিস্ট্যান্সের মুখোমুখি হয়েছিল। বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান প্রশাসনকে নাস্তানাবুদ করে দিয়েছে ওই অঞ্চলে। এইটাও উল্লেখযোগ্য যে এই যে আক্রমণ পাকিস্তান সেনাবাহিনীর ওপর, পাকিস্তানের বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং পুলিশ স্টেশনের ওপরে, বালুচিস্তানে এর আগে বালুচিস্তানে যারা বিপ্লবী আছেন তারা পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করেছেন। তারা সেনা সদস্য ভর্তি একটি ট্রেন পর্যন্ত ওখানে দখল করে নিয়েছিলেন। সেখান থেকে সেনাবাহিনীর যে সদস্যরা ওই ট্রেনে ছিল তাদেরকে একটা অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে আটকে রেখেছিলেন। তারাও এত বড় আক্রমণ, একসঙ্গে 10টা 12টা 15টা জায়গায় পাকিস্তান সেনাবাহিনীর ওপর আক্রমণ, পাকিস্তানের পুলিশ স্টেশনের ওপর আক্রমণ এর আগে বালুচিস্তানে হয়নি। তখনও কিন্তু ভারত সরকারকে দায়ী করেছিল পাকিস্তান, বলেছিল যে এর পেছনে ভারত সরকারের হাত আছে। শেষ পর্যন্ত অবশ্য এই শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় জনাতিনেক গ্রেপ্তার হয়েছে। পাকিস্তানের পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। যে মূল আক্রমণকারী, যে গায়ে বোম বেঁধে ওই মসজিদে গিয়েছিল, সে তো সুইসাইড বম্বার ছিল, কিন্তু তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তার পরিবারের আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরে যে তথ্যগুলো সামনে আসছে তাতে আর একবার মুখ পুড়েছে পাকিস্তানের। তার কারণ, যে যুবকটিকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এই সুইসাইড বম্বিং অ্যাটাকের জন্য, আশরাফ বা আশরাফুল এরকম নাম ওই যুবকের, দেখা গিয়েছে এই যুবকটি অন্তত 5 বার ওই মসজিদে এসে রেকি করে গিয়েছিল। শুধু তাই নয়, সে 8 থেকে 10 বার আফগানিস্তানে গিয়েছিল পাকিস্তান ছেড়ে, এবং তার মূল ট্রেনিং আফগানিস্তানে হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন পাকিস্তান বারবার দাবি করে তাদের যে গোয়েন্দা সংস্থা, তাদের পুলিশ, তারাও যথেষ্ট তৎপর। এবার যদি প্রমাণিত হয় যে সেখানে পাকিস্তানের এক নাগরিক, এক যুবক 10 বার গিয়েছে আফগানিস্তানে, সেখানে সে ট্রেনিং পেয়েছে এবং তারপর পাকিস্তানে ফিরে এসে যেখানে সুইসাইড বম্বিং তাকে করতে হবে সেখানেও 5 বার গিয়ে রেকি করে এসছে, অথচ তাকে কোনোভাবেই সন্দেহভাজন বলা হয়নি বা তার প্রতি কোনো সন্দেহ কারো তৈরি হয়নি, গোয়েন্দা সংস্থার কাছে কোনো রিপোর্ট নেই। পুরো বিষয়টা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর জন্য, পাকিস্তানের পুলিশের জন্য, পাকিস্তান প্রশাসনের জন্য, পাকিস্তানের মন্ত্রিসভার জন্য অত্যন্ত লজ্জাজনক। আর সবথেকে বড় কথা, ওই যুবককে চিহ্নিত করা হয়েছে যে সংগঠনের সদস্য হিসেবে, অর্থাৎ যে সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনা ঘটিয়েছে বলে বলা হচ্ছে, তার নাম হচ্ছে ISK, ইসলামিক স্টেট খোরাসান। খোরাসান পাকিস্তানেরই অংশ এবং সেখানে তৎপর হয়ে ওঠা IS, ইসলামিক স্টেটের সংগঠন, ISIS বা আল কায়দার সঙ্গে যাদের যোগাযোগ বা যাদের ISIS বা আল কায়দার অনুপ্রেরণায় জন্ম, এরকম একটি সংগঠন এই ঘটনার পেছনে।
স্বাভাবিকভাবেই এই ধরনের সংগঠনের পেছনে ভারতের হাত থাকার কোনো সম্ভাবনা কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ কোনোভাবেই খুঁজে পাবেন না। ফলে আইএসকে নামটা সামনে আসার সঙ্গে সঙ্গেই এই ঘটনার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা প্রমাণ করা পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক দুনিয়ায়, আন্তর্জাতিক এরিনায় প্রায় অসম্ভব বলা যায়। কিন্তু একটা প্রশ্ন উঠছে, তা হলো পাকিস্তানের ভেতরে এই ধরনের এত বড় বিস্ফোরণের ঘটনা, এত বড় সুইসাইড বম্বিং হলো, পাকিস্তান প্রশাসনের কেউ টের পেল না। আন্তর্জাতিক বিশ্লেষকরা যাদের সঙ্গে আমি কথা বলেছি তারা কিন্তু বলছেন যে এইটাও পাকিস্তানের কাছে একটা বড় ওয়ার্নিং। পাকিস্তান এই মুহূর্তে, সেখানে সবথেকে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? আসিম মুনির, যিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান। যতই কেউ শাহবাজ শরীফের সরকার বলুক, আসলে তো এই সরকার কি বলবে, কি প্রতিক্রিয়া দেবে, কার সঙ্গে কিভাবে দেখা করবে, কি কি কথা বলবে, সবই সেনাবাহিনীর তরফে ঠিক হয়। এবং এখন আসিম মুনির ফিল্ড মার্শাল, অর্থাৎ তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি শেষ কথা। আর কেউ যদি পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক হয়েও আসে, তিনি আসিম মুনিরের অধীনস্থই থাকবেন। এই রকম একটা পরিস্থিতি কিন্তু অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন, তাদের ইনপুট তাদেরকে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ভেতরেই এমন অনেক অফিসার যারা আসিম মুনিরের এই অবস্থান তারা সহজে নিচ্ছেন না, তারা ব্যাপারটাকে মেনে নিতে চাইছেন না। ফলে আসিম মুনিরের বিরুদ্ধে একটা বড় ক্ষোভ এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীর ভেতরে তৈরি হয়েছে। যদি সেটা সত্যি হয় এবং যদি এরকম হয় যে এরকম একটা ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে, এটা জানার পরও পাকিস্তানের সেনাবাহিনীর ভেতরের একাধিক অফিসার নেহাত চুপ করেছিলেন, তাহলে পাকিস্তানের পক্ষে এই মুহূর্তে তো খুব দুর্দিন পাকিস্তানে, তাতে কোনো সন্দেহ নেই। বালুচিস্তানের এই অবস্থা, তার মধ্যে ইসলামাবাদে এত বড় বিস্ফোরণ, বোঝাই যাচ্ছে পাকিস্তানের জন্য আরও দুর্দিন অপেক্ষা করছে। পাকিস্তানের ভেতরে ভেতরে এমন কিছু অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে যা ভেতর থেকে পাকিস্তানকে আরও জীর্ণ করে দিচ্ছে। ভারতীয় সরকার বলুন, ভারতের গোয়েন্দা সংস্থা বলুন, আমাদের যে গোয়েন্দা সংস্থার পাকিস্তান ডেস্ক আছে, তাদের কাছে কি এই সমস্ত তথ্য একেবারে নেই? নিশ্চয়ই আছে। এবং যদিও এটা পাকিস্তানের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার, ভারতের মাথা ব্যথা শুধু ওখানেই। যদি ভারতকে দায়ী করা হয়, যদি বলা হয় এই বিস্ফোরণের পেছনে ভারতের হাত আছে, তাহলে ভারতকে তার প্রতিবাদ করতে হবে। কিন্তু আপনা থেকেই এই ছবিটা সামনে ফুটে উঠেছে যে এর পিছনে ইসলামিক স্টেট খোরাসান, অর্থাৎ যে সংগঠনের সঙ্গে কোনোভাবেই পাকিস্তানের ভারতকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই, সেই আইএসকে রয়েছে। আর একটা ছোট্ট বিষয় এখানে আপনাদের জানিয়ে রাখি যে সন্ত্রাসবাদী সংগঠনকে যদি আপনারা মানে ক্যাটাগরিতে রাখেন, বিভিন্ন ক্যাটাগরি মোস্টলি দুটোই, এই মুসলিম সন্ত্রাসবাদী সংগঠনগুলি। তার মধ্যে একদল আছে যাদের কাজ হচ্ছে যেভাবে হোক একটা সন্ত্রাস তৈরি করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে হত্যা করা। কিছু মানুষকে হত্যা করা হবে, যারা বেঁচে আছে তারা ভয় পাবে। এই জৈশ-ই মোহাম্মদ বলুন বা লস্কর-এ তৈবা বলুন, এই ধরনের সংগঠনগুলো মূলত তাই। এই প্রথম 1928-এ মুসলিম ব্রাদারহুড তৈরি হয়েছিল এবং তারপরে এই সংস্থাগুলো, এই জৈশ-এ মোহাম্মদ, লস্কর-এ তৈবা, জৈশের জন্ম ধরুন মোটামুটিভাবে 87 সালে লস্কর-এ তৈবা, তার কিছুদিন আগে জৈশ, এবং 1983-তে আল কায়দা, 2014-এ আইএসআইএস। এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলো পরপর গত কয়েকটা দশকে তৈরি হয়েছে। এই জৈশ বা লস্করের মতো সংগঠনের মূল কাজ হচ্ছে যেভাবে হোক সন্ত্রাস করো, মানুষ মারো, অন্য মানুষকে ভয় দেখাও। কিন্তু আল কায়দা তা নয়, ইসলামিক স্টেট তা নয়। এদের উদ্দেশ্য, সন্ত্রাস তো থাকবেই, সন্ত্রাসের উদ্দেশ্য হচ্ছে শরীয়তি আইন কায়েম করতে হবে ওই অঞ্চলে। আর একই সঙ্গে আইএসআইএস, তাদের বক্তব্য হচ্ছে, তাদের কর্মধারা এরকম যে তারা চায় শরীয়তি আইন তো তৈরি হবেই, অর্থাৎ ওই অঞ্চল শরীয়তি আইনের অন্তর্ভুক্ত হবে, কিন্তু একই সঙ্গে খিলাফত, ওখানে খলিফা থাকবে, খলিফার কথাই শেষ কথা, এবং সেই খলিফা হবে আইএসআইএসের, ইসলামিক স্টেটের। তারাই ঠিক করবেন কে ভুল করছে, কে ঠিক করছে, কে আইনি পথে চলছে, কে শরিয়তে আইন লঙ্ঘন করছে। এই শেষ কথা তারা বলবে। এই সংগঠনগুলো এখন পাকিস্তানের মতো মুসলিম স্টেট, তাদের কাছেও সংকটের কারণ হয়ে উঠছে।